স্বাগত ডিবিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত। যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই, নিঃসন্দেহে সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসান, সেই স্লোগানটা স্তিমিত হয়ে গেছে অনেক দিন হলো। আলোচনাতে নেই সাকিব, আবারও সাকিব আলোচনায় আসলেন এবং নিজের মতো করেই আলোচনায় আসলেন, আরও একটা অভিব্যক্তি ব্যক্ত করলেন। প্রতিবেদন দেখছিলাম, ওভারঅল এই প্রতিবেদন দেখে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। খুবই স্বচ্ছ, সুন্দর এবং আমি মনে করি একটা ডিজার্ভিং স্বপ্ন তিনি বলেছেন। কারণটা হলো যে বাংলাদেশের হয়ে এত লম্বা সময় ধরে আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের তারকা ক্রিকেটার অথবা যদি সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার, সবচেয়ে আপনার প্রতিভাবান ক্রিকেটার, যত ধরনের গুণ পদ ইউজ করেন না কেন আপনি যদি এই বিষয়ে কোনো ক্রিকেটারকে খুঁজতে চান, সেখানে অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট বাধ্য হবেন আপনি। আর সাকিবকে আপনি পছন্দ না করলেও, মাঠের বাইরের সাকিবকে আপনি পছন্দ না করলেও আপনি বাধ্য হবেন সাকিবকে সেই তালিকায় শীর্ষে রাখতে। আমি বরঞ্চ এইভাবে ক্রিকেটটাকে দেখি, বাংলাদেশের ক্রিকেটটাকে দেখি যে সাকিব পূর্ব, ঠিক যেরকমভাবে আপনি দেখবেন যে খ্রিস্টীয় ক্যালেন্ডারে আপনি দুইভাবে করা হয়, যে আপনার খ্রিস্টের জন্মের আগে এবং খ্রিস্টের জন্মের পরে, মানে আফটার দ্য বার্থ অফ ক্রাইস্ট অ্যান্ড আফটার দ্য বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, এরকমভাবে কিন্তু আপনি ক্যালেন্ডারটাকে সেরকমভাবে বিবেচনা করা। ঠিক একই রকমভাবে বাংলাদেশ ক্রিকেটকে যদি আপনি বিবেচনা করতে যান, তাহলে সেখানে পারফরমেন্সের দিক থেকে, আলোচনার দিক থেকে, তাহলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে সাকিবীয় ক্রিকেট এবং সাকিব পূর্ব ক্রিকেট, এবং এখানে অবশ্যই কিন্তু সাকিবীয় ক্রিকেট যেটার সময়টা রয়েছে সেই সময়টা সবচেয়ে উজ্জ্বল এবং আমি মনে করি যে মর্যাদাপূর্ণ এক অর্থে। কী কারণে? কারণটা হলো যে বাংলাদেশের আর কোনো ক্ষেত্রে আপনি 3 ফরম্যাটের ক্রিকেটে কোনো ক্রিকেটারকে আপনি কবে আবার প্রথম বিশ্বের নাম্বার 1 হবেন, আমি মনে করি না যে সেটা খুব সহজ কোনো বিষয় হবে, এবং সাকিব সেটা খুব সহজে করে দেখাতে পেরেছেন। অর্থাৎ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলতে চান, তাহলে নিশ্চিতভাবে কিন্তু সাকিব নাম্বার 1 ক্রিকেটার বাংলাদেশের অনেক মানে লম্বা সময় জুড়ে। এবং হয় কি যে আপনি দেখবেন যে কোনো ক্রিকেটার আপনি 1-2 মৌসুমে হয়তো ভালো খেলেন বা 1-2 সিরিজে ভালো খেলেন, কিন্তু সাকিবের ক্ষেত্রে সেই জিনিসটা নেই। সাকিব যখন থেকে আপনি 2007 থেকে তার ক্রিকেটটা শুরু করেছিলেন, সেই তখন থেকে কিন্তু খুব প্রভাব নিয়ে ক্রিকেট নিয়ে তিনি রয়েছেন, এবং 3 ফরম্যাটেই ক্যাপ্টেন হয়েছিলেন, ক্যাপ্টেন্সি ছেড়েছেন, আবার ক্যাপ্টেন্সি ফেরতও পেয়েছিলেন, এবং মাঝখানে আপনি ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টাও রয়েছিল, আপনি জুয়াড়িদের সাথে তার জড়িত থাকার বিষয়টা রয়েছিল। অর্থাৎ ক্রিকেটের আপনি ভালো যতগুলো দিক রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আপনি খারাপ দিক এবং অক্রিকেটীয় বিষয় যত খারাপ দিকও রয়েছে, সব কিছুর সঙ্গে কিন্তু তার দেখা হয়েছে বা দেখা হয়ে গিয়েছে। রাজনীতিতে জড়িয়েছেন, এবং সেই রাজনীতিতে জড়ানোর ফলে তিনি কী সমস্যায় পড়েছিলেন সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। 24-এর আন্দোলনের সঙ্গে তিনি শুরুর দিকে যেভাবে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসটা কিন্তু আপনার 24-এর আন্দোলনে যারা ছিল, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছিল, তাদের জন্য তারা সাকিবের অনেক ভক্ত ছিলেন, কিন্তু তারপরেও তাদের কাছে জিনিসটা ভালো লাগেনি। সাকিব সেই ভুলটা পরে বুঝতে পেরেছিলেন, ভুলটা বুঝতে পেরে তিনি কিন্তু এই জুলাই আন্দোলনকে আপহেল্ড করার জন্য একটা মন্তব্য দিয়েছিলেন। কিন্তু সার্বিক অর্থে আপনি যেরকমভাবে পুরো বিষয়টার একটা সমাধান প্রয়োজন ছিল, সেটা সাকিব করতে পারেননি, এবং সাকিবের সঙ্গে এই সব বিষয়ের সমাধান করার জন্য যারা জড়িত ছিলেন, তারাও আমি মনে করি যে সাকিবকে সেটা করতে দেয়নি। সেটাই সম্প্রতি সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার হাশিম আমলার সাথে একটা পডকাস্টে সাকিব আল হাসান এই সাক্ষাৎকারটি দিয়েছেন, যেখানে তিনি আসলে নিজের ইচ্ছা ব্যক্ত করেছেন দেশের মাটিতে যে কোনো একটা সিরিজ, হতে পারে ওয়ানডে, হতে পারে টেস্ট, হতে পারে টি20, পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে তিনি আসলে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান। এখন প্রশ্ন হচ্ছে সেটা আদৌ কি সম্ভব? কেননা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, সম্প্রতি যে ক্রীড়া উপদেষ্টা আছেন, আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু মানে ঘোষণাই দিয়ে দিয়েছেন যে সাকিবকে নিষিদ্ধ করার জন্য তিনি বিসিবিকে চিঠি দেবেন কিংবা অনুরোধ করবেন, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। সুতরাং সাকিব ফিরতে যাচ্ছেন, সেই ফেরাটা আসলে সম্ভব কিনা, কি মনে হয়? আমি পুরো পডকাস্টটা দেখেছি, এবং সাকিব বেশ তার যে স্বপ্নের কথা যেটা বলেছেন, সেটা আমার কাছে খুব অমূলক কোনো কিছু মনে হয়নি। কারণটা হলো যে একটা দেশের হয়ে নিয়ারলি 20 ইয়ার্সের মতো যখন আপনি ক্রিকেট খেলবেন, এবং তারপরে আপনি নিশ্চিতভাবে আপনার তো একটা ফ্যান বেজ তৈরি হয়েছে, এবং আপনার একটা স্বপ্ন থাকে যে আপনি দেশের মাটি থেকেই বিদায়টা নেবেন। যদিও আমি মনে করি না যে ক্রিকেটে বিদায় নেওয়াটা বা আপনি ওই বিদায় সম্বর্ধনা দেওয়াটা, বা ক্রিকেট কেন, যে কোনো খেলায় বিদায় সম্বর্ধনাটা আপনি আসল বিষয় হতে পারে। আসল বিষয়টা হলো যে আপনি যতদিন খেলেছেন ততদিন দেশকে আপনি কি পারফরমেন্সটা উপহার দিতে পেরেছেন,
সেটাই মোস্ট ইম্পর্টেন্ট থিং। পৃথিবীর অনেক ক্রিকেটার কিন্তু আপনি ভালো পারফর্মার ছিলেন, তাদের বিদায়টা যে আপনার একেবারে এরকম আনুষ্ঠানিকভাবে বিদায় হয়েছে, আনুষ্ঠানিকতা নিয়ে বিদায় হয়েছে, ফুলের মালা দিয়ে তাদেরকে পড়ানো হয়েছে, তা কিন্তু না। নীরবে তারা বিদায় নিয়েছেন। বেশি বলবো না, শুধু একজনের কথাই বলি। ভারতকে আপনি 3 ফরম্যাটের ক্রিকেটে তিনি চ্যাম্পিয়ন করেছেন, মহেন্দ্র সিং ধোনি। তিনি যখন বিদায় নিয়েছিলেন, তিনি জাস্ট শুধুমাত্র একটা 16 লাইনের একটা আপনার ইনস্টাগ্রামে একটা মন্তব্য লিখেছিলেন এবং সেই চিঠিটাই আপনি ক্রিকেট বোর্ড তার দেশের ক্রিকেট বোর্ডকে সিলেক্টরদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। সো তাই বলে কি তার মহেন্দ্র সিং ধোনির অবদানটাকে আপনি অস্বীকার করবেন? কোনো মতেই না। বাট সাকিব যে কথাটি বলেছেন সেটা আমি মনে করি যে সেটা তার একটা স্বপ্নের কথা, এবং এত লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের হয়ে পারফরমেন্স করার পর তিনি যদি এই স্বপ্নটা দেখতেই পারেন, যেটি বললাম যে এটা ভেরি মাচ ডিজার্ভিং ড্রিম আপনি যদি বলেন সেটাকে, প্রশ্ন হলো যে সেই তার ডিজার্ভিং ড্রিমটা আপনি পূরণ করতে পারবেন কিনা। বাস্তবতা হলো পারবেন না। যদি আপনি মানে আমার কাছ থেকে এখন জিজ্ঞেস করতে চান কি কারণে, কারণটা হলো যে যেটি আপনি বললেন যে বর্তমান ক্রীড়া উপদেষ্টা যিনি রয়েছেন তিনি তো বলে দিয়েছেন যে সাকিবকে আনুষ্ঠানিকভাবে যাতে তিনি আর বাংলাদেশ দলের হয়ে খেলতে না পারেন সেই কারণে বিসিবিকে তিনি জানাবেন, এবং তিনি বলেছেনও এটা তার লজিক দিয়ে। কিন্তু তার লজিকের বিরুদ্ধে কিন্তু অ্যান্টি লজিকও অনেক রয়েছে। কারণ ক্রিকেটের বাইরের কোনো জিনিস যদি আপনি ঘটে থাকে সেটাকে আপনি যদি ক্রিকেটের আসপেক্টে টেনে নিয়ে আসতে চান, তাহলে তো আমি মনে করি না যে সেটাতে ক্রিকেটের কোনো উন্নতি হবে বা আপনি দেশকে আপনি অনেক কিছু থেকে হয়তো বঞ্চিত হবে, সেটা একটা বিষয়টা রয়েছে। আর আরেকটা বাস্তবতার বিষয়টা হলো যে, এবং আমি জানি না যে তিনি ক্রীড়া উপদেষ্টা আর কতদিন থাকবেন। তিনি ক্রীড়া উপদেষ্টা থাকার পর হয়তো পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে, তখন দেখবেন যে আপনি হয়তো সাকিব যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটাও সম্পূর্ণ হতে পারে। এটি গেল একটি দিক। তবে প্রবলেমটা হলো সাকিবের যে তার বয়স নিয়ারলি এখন 38 হয়ে গিয়েছে, এবং তাকে এখন পরবর্তীতে আপনি শুধুমাত্র 1-2 টেস্ট ম্যাচ খেলার জন্য কিন্তু আপনাকে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য আমি মনে করি না যে সিলেক্টররা তাকে এরকমভাবে নেবেন বা এত বেশি আবেগময় হবেন। একটা কারণটা হলো যে 1-2 টেস্ট ম্যাচ না, যে কোনো ক্রিকেটারকে যখন দলে নেওয়া হয়, সিলেক্টররা যখন নেন তখন তাকে একটু লম্বা সময়ের জন্য তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয়। তিনি এত লম্বা সময় ধরে দেশকে একটা রিপ্রেজেন্ট করতে পারবেন। বাট সাকিবের জন্য শুধুমাত্র একটা টেস্টে বা 2টো টেস্টে তাকে এনে খেলিয়ে এখানে তার স্বপ্নটা পূরণ করার জন্য আমি জানি না যে ক্রিকেট বোর্ড বা সিলেক্টররা এই ধরনের চিন্তা করছেন কিনা। এটি হলো একটি দিক। প্লাস আরেকটা বিষয় হলো যে সাকিবের বয়স এখন 38, এবং তিনি কতদিন ক্রিকেট খেলবেন সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তিনি বলছেন যে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এবং ফিট মনে হচ্ছে তাকে, কিন্তু যখনই আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে লম্বা সময় ধরে অ্যালুফ থাকবেন তখন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে ফার ডিফারেন্স। ফিটনেসের কথা বলছেন, ফিটনেস, পারফরমেন্স, এনহ্যান্স এবং প্রতিদ্বন্দ্বিতা। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাকে যে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি এখন খেলছেন সেই ফ্র্যাঞ্চাইজি লিগে এই ধরনের আপনি তীব্র প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয় না। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলছেন T20। ইটস আ ফান গেম, এক অর্থে কিন্তু পুরোপুরি ফান গেমের মতো, বাট টেস্ট ম্যাচ কিন্তু ফার ডিফারেন্ট থিংস। আর আরেকটা বিষয় তিনি যেটা বলেছেন যে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে 3 ফরম্যাটের কোনো জায়গা থেকে বিদায় নেননি। আমি মনে করি যে সেখানে একটা কিছুটা হলেও একটু তথ্যে কিছুটা বিভ্রাট রয়েছে। কারণ কানপুরে সর্বশেষ তিনি যখন 2024-এ সর্বশেষ যখন ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচটা খেলেছিলেন, সেখানে প্রেস কনফারেন্সে এসে তিনি বলেছিলেন যে বিদেশের মাটিতে আমার এটা শেষ টেস্ট, এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরে নভেম্বর বা ডিসেম্বরে যে টেস্ট সিরিজটা হওয়ার কথা ছিল সেখানে তিনি খেলে বিদায় নিতে চেয়েছিলেন, যেটি বর্তমান ক্রীড়া প্রশাসন যারা রয়েছেন তারা সেটা সাকিবকে সেই সুযোগটা দেননি, এবং তখন যে ক্রিকেট বোর্ড যারা ছিল তারা ওই পুরো বিষয়টা আপনার যেরকম সফিস্টিকেটেড কায়দায় এটা সমাধান করার কথা ছিল সেটা তারা করতে পারেনি। তখন কি আসলে সম্ভব ছিল? ওই যে একটা পরিস্থিতি ছিল, আমি ওই নভেম্বর-ডিসেম্বরের কথা বলছি, যখন সাউথ আফ্রিকা বাংলাদেশ সফরে আসলো, ওই সময় আসলে সাকিবের নিরাপত্তা নিয়েও বিসিবি আসলে উদ্বিগ্ন ছিল যে তাকে নিয়ে আসা আসলে কতটা সমীচীন। এরকম খবরও বেরিয়েছিল যে ক্রীড়া উপদেষ্টা স্বয়ং নিজে সাকিবকে জানিয়েছেন যে আপনার জন্য বাংলাদেশ এখন নিরাপদ নয়, কিংবা আপনার মানে নিরাপত্তাটা আসলে নিশ্চিত করা সম্ভব হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তো আপনার কি মনে হয় ওই সময় আসলে সাকিবের নিরাপত্তাকে নিশ্চিত করা যেত? ওই সময় সাকিব যে সিদ্ধান্ত নিয়েছেন পারফেক্ট সিদ্ধান্ত আমি মনে করি। কারণটা হলো যে তিনি সেই সময় আসলে তিনি ক্রিকেট খেলতে পারতেন না, তাকে জেলে যেতে হতো। তিনি নিশ্চিতভাবে যে মামলা তার বিরুদ্ধে ছিল সেই মামলায় তাকে আগে জামিন নিতে হতো, এবং যেভাবে আমরা দেখেছি যে এই ধরনের মামলায় যারা জামিন নিতে গিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু আপনি জামিন তারা পাননি এবং তাদেরকে অনেক সময় জেলে থাকতে হয়েছিল। সো আমি মনে করি যে সাকিব টেকে রাইট ডিসিশন অ্যাট দ্যাট মোমেন্ট, যে তিনি দেশে ফেরেননি এবং জানতেন তিনি যে দেশে ফিরলে তার সমর্থক রয়েছে যারা তার জন্য আপনার খেলা দেখার জন্য মিছিল করবে বা তিনি যেন সুযোগটা পান সেটার জন্য এক ধরনের আপনার দাবি উঠবে।
কিন্তু অন্য দিক থেকেও দাবিটা উঠবে যে আমরা এই সাকিবকে মাঠে দেখতে চাই না। তো আপনি যখনই এরকমভাবে দুপক্ষ একটা তৈরি হয়ে যাবে একটা দেশের ক্রিকেটারকে নিয়ে, তখন আমি মনে করি যে সেখানে ক্রিকেট থাকে না, ক্রিকেটের বাইরে অন্য বিষয়গুলো আলোচনা হয়। আমরা এই পডকাস্ট থেকে মাত্র 3টা পয়েন্ট আমরা সর্ট আউট করতে পেরেছি এবং করেছি আসলে প্রতিবেদনের জন্য। প্রথমটা, আমি দেশের মাটিতে যে কোনো একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় নিতে চাই। দ্বিতীয়টা হচ্ছে যে দেশের জনগণ তথা আমার যে ভক্তরা রয়েছে তারা আমাকে অনেক কিছু দিয়েছে, উৎসাহ উদ্দীপনা সব কিছুই দিয়েছে। আমি তাদের জন্য কিছু একটা করতে চাই, তাদেরকে কিছুটা ফেরত দিতে চাই। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যথেষ্ট ফিট থাকার জন্যই এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছি এবং নিজেকে যথেষ্ট ফিট রেখেছি বলে আমি বিশ্বাস করি। সুতরাং এই পয়েন্ট অফ ভিউগুলো থেকে নিয়ে আপনি যদি আপনার মতো করে ভাবেন, সাকিব কি আসলে বাংলাদেশ ক্রিকেট দলে এই মুহূর্তে খেলার মতো ফিটনেস কিংবা যোগ্যতা রাখেন কিনা? ফিটনেস রয়েছে, কিন্তু যেটা আমি বললাম যে তিনি লম্বা সময় ধরে টেস্ট ম্যাচে খেলছেন না। টেস্ট ম্যাচে যখন আপনি লম্বা সময় ধরে খেলবেন না, তখন টেস্ট ম্যাচের যে আপনার এসেন্স বা টেস্ট ম্যাচে টিকে থাকার জন্য যে ধরনের আপনার প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা আপনাকে করতে হয়, যে ধরনের মানসিক এক ধরনের চাঙ্গা থাকতে হয়। শুধু মানসিক চাঙ্গাই না, একটা লম্বা সময় ধরে খেলা হয়, তার চেয়ে বরং হচ্ছে ওয়ানডে আছে, ওয়ানডের পরে সবচেয়ে ছোট সংস্করণ হচ্ছে T20। আসবো এই প্রসঙ্গে। কাসের ভাই, যে কথাটা বলেছিলাম, আপনি শুরু করেছিলেন যে সাকিব আসলে কতটা ফিট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য, যেটা আসলে তিনি প্রত্যাশা করেছেন যে বাংলাদেশে এসে তিনি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান। সেই ফিটনেসের ব্যাপারটাই ছোট্ট করে যদি একটু বলেন। না, ফিটনেস তো তার, যেহেতু T20 খেলছেন এবং আমি তার খেলাও দেখেছি, ফিটনেসে তার আমার কাছে মনে হচ্ছে না যে তিনি খুব বেশি কোনো সমস্যায় পড়ছেন। বিষয়টা হলো যে আপনি ফিটনেস তার ভালো রয়েছে, কিন্তু যেটি বললাম যে টেস্ট ক্রিকেটে খেলতে হলে আপনাকে লম্বা সময় ধরে যদি আপনি টেস্ট ক্রিকেট না খেলেন, তাহলে সেখানে আবার ফিরে আসাটা বা সেইভাবে মানসিকভাবে সংযোগ দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তার চেয়ে বড় বিষয়টা হলো যে নির্বাচকরা কী ভাবছেন, সাকিব কী ভাবছেন সেটা তো আমরা জানতে পেরেছি, কিন্তু নির্বাচকরা সাকিবকে নিয়ে কী ভাবছেন বা লম্বা সময় তাকে দ্বারা দেখতে চান কিনা, অথবা একটা দুটো ম্যাচের জন্য তার স্বপ্নটা পূরণ করার জন্য তারা সেরকমভাবে চিন্তা করছেন কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সাকিবের স্বপ্নটা সুন্দর, কিন্তু সেটা সফল করার জন্য আমি মনে করি যে সম্ভাবনাটা খুবই স্লিম। দর্শক, আমরা আলোচনা করছিলাম সাকিব আল হাসানকে নিয়ে, সাকিব আল হাসানের ক্রিকেটকে নিয়ে, সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আছেন আমাদের সাথে কায়সার। কায়সার ভাই, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আসলে সাকিবের প্রত্যাশা নিয়ে, সাকিব আসলে কী করতে চান এবং তার ফিউচার ভাবনা কি, এসব নিয়ে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের জন্য কতখানি জুড়ে থাকেন, জুড়ে ছিলেন এবং এখনও রয়েছেন, সেটা বোধহয় নতুন করে আসলে বলার কিছুই নেই। কিন্তু সাকিব আল হাসানকে আমরা হারিয়ে ফেলেছি, সাকিব আল হাসান হারিয়ে গেছেন। সাকিব আল হাসান এই হারিয়ে ফেলা, হারিয়ে যাওয়ার মাঝে সাকিব আল হাসানের দায় আসলে কতটুকু দেখেন? কেননা সাকিব আল হাসান যখন বাংলাদেশ থেকে চলে গেছেন, তখনও সাকিব আল হাসানের বাংলাদেশকে দেওয়ার মতো অনেক কিছু ছিল, অনেক কিছুই ছিল। যেটা আমরা ভারতে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছেন, তার আগে ওয়ানডে খেলেছেন, T20 খেলেছেন, ওয়ানডে বিশ্বকাপটা খেলেছেন তার আগের বছর। তো সাকিবের আসলে কতটুকু দেয়ার ছিল যখন তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন? দেয়ার তো অনেক কিছুই ছিল, কিন্তু আপনি যে দায়ের কথা বললেন, আমি মনে করি যে এই যে সমস্যা তৈরি হয়েছে, এই দায়টা কিন্তু তাকে নিতে হবে। কারণ সমস্যা কিন্তু আপনি এই শুধু এই যে রাজনৈতিক যে সমস্যা, এই সমস্যাটার মধ্যে শুধু যদি আপনি আটকে থাকেন তা কিন্তু না। এর আগেও কিন্তু আরও অনেক ধরনের সমস্যা তিনি তৈরি করেছিলেন। যেটি বললাম যে বুকিদের সাথে তার একটা কানেক্টিভিটি ছিল, এই কারণে তিনি 2 বছরের জন্য নিষিদ্ধ ছিলেন। 2 বছর মানে 1 বছর পুরোপুরি নিষিদ্ধ ছিলেন এবং 1 বছর আপনার অন্যভাবে সাসপেন্ডেড ছিলেন। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় সেই সাসপেনশনটা কাটিয়ে আসার পরে সাকিবের যেরকমভাবে আরও একটু আপনার বাড়তি একটা তাগিদ নিয়ে নিজের ক্যারিয়ার সাজানোর কথা ছিল, সেটা তিনি করতে পারেননি। এটা করতে পারেননি, এর কারণটা হলো যে তিনি আসলে খুব ভালো ক্রিকেটার, কোনো সন্দেহ নেই, খুবই দক্ষ প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু সেই সঙ্গে বলতে হবে যে তিনি খুবই ফ্রিক মাইন্ডেড একজন মানুষ। যে তিনি যেটা নিজে চিন্তা করেন এবং যেভাবে মনে করেন যে আমাকে এরকমভাবেই করতে হবে, সেটা আশেপাশে তার যে কেউ পরামর্শ তাকে দিলে তিনি সেই পরামর্শটুকু নেন না এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলবেন। আপনি অবশ্যই নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলবেন, কিন্তু আশেপাশের আপনার যারা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের পরামর্শটুকু আপনার একটু হয়তো তার নেওয়া উচিত ছিল, যেটা তিনি নিতে পারেননি। এবং খুব
ফ্রিক মাইন্ডেড মানুষ বলেই আমার কাছে মনে হচ্ছে যে তিনি এই সমস্যাগুলো তৈরি করেছেন, এবং তার সবচেয়ে বড় যে ভুলটা ছিল সেটি হলো যে খেলোয়াড়ি জীবনে থাকা অবস্থায় তিনি রাজনীতিতে জড়িয়েছেন, এবং এটি আমার কাছে মনে হচ্ছে যে তার ক্যারিয়ারটা আরেকটু সংক্ষিপ্ত করে দিয়েছে। সো বাংলাদেশের হয়ে খেললে তিনি নিশ্চিতভাবে, এখন আমি তো সাংবাদিক হিসাবে আমি মিস করি যে আপনি মিডল অর্ডারে সাকিব আল হাসানের মতো একজন ব্যাটার প্রয়োজন ছিল আমাদের। সাকিব আল হাসান একজন লেফট আর্ম স্পিনার যদি থাকতেন তাহলে আপনাকে একাদশ গঠন নিয়ে সেরকমভাবে চিন্তা করতে হতো না। তো সব কিছু মিলে তিনি বাংলাদেশ ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারতেন, কিন্তু দিতে পারেননি গত দু বছর, তিনি 2 বছরের মধ্যে, সো 14 মাসের মতো। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এর দায়টুকু শুধুমাত্র যে আপনি আমাদের ক্রীড়া প্রশাসন তা কিন্তু না, সাকিবের দায়টুকুও রয়েছে। এবং আমি জানি না যে সামনের সময়টাকে তিনি বলেছেন যে এখন ফিট রয়েছেন, সামনের সময় তিনি হয়তো বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপর বিদায় নিতে চান। সেটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক দূরের স্বপ্ন একটা বিষয় হতে পারে। আর যেটি বললাম যে মানে ভেরি টাফ, এটা এই ভেরি টাফ তার এই স্বপ্নটা পূরণ করা। এর মাঝখান থেকে একটা প্রশ্ন কিন্তু বারবার করে উকি দিচ্ছে, সেটা হচ্ছে যে সাকিবের এই অবস্থার পেছনে বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ এবং সাকিব, এই 3 সত্তাকে যদি এক জায়গায় দাঁড় করাই তাহলে আসলে কে বেশি দায়ী? আমি মনে করি যে সাকিব নিজেই দায়ী। কারণটা হলো যে বাংলাদেশের মতো পার্সপেক্টিভে আপনি যখন খেলোয়াড় হিসেবে বাংলাদেশ থেকে সব কিছু আপনি পেয়ে গিয়েছেন, তো আপনি রাজনীতিতে এসে, আপনি এই ক্ষমতার রাজনীতিতে এসে ক্ষমতার স্বাদটুকু নেওয়ার আপনার কোনো প্রয়োজন ছিল না। আপনি এই স্বাদটুকু আমি মনে করি যে সাকিবের নিতে গিয়ে যেভাবে নিজেকে তিনি জড়িয়েছেন সেটাই তাকে সবচেয়ে বড় বিপদে ফেলে দিয়েছে। সাকিব যদি একদম পুরোপুরি সাধারণ একজন মানুষ হিসাবে থাকতে পারতেন, রাজনীতিতে না জড়াতে পারতেন, তাহলে আমার কাছে মনে হয় যে আজকে আমরা সাকিবের ক্যারিয়ার নিয়ে মানে আরও ভালো ক্যারিয়ার কিভাবে হতে পারে বা সাকিবের অন্যান্য ইস্যুগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে পারতাম। তো তার ক্যারিয়ারটা আমি মনে করি যে সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, এবং তার ক্যারিয়ারটার একটা বড় অংশ আপনার সমস্যা পড়েছে এইভাবে রাজনীতিতে তিনি সরাসরি জড়ানো। রাজনীতি করার অধিকার যে কারো রয়েছে, কিন্তু সেটি হলো যে আপনি আপনার খেলোয়াড়ি জীবন শেষ করে তারপর যদি রাজনীতিতে আসেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের সমস্যায় পড়তে হয় না। সেটাই। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। কাসিম ভাই, আপনি জানেন যে এই বিসিবির বর্তমান কমিটি, এবং এই কমিটি গঠন করার পর থেকেই ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, এবং তার মধ্যে অন্যতম ছিল নারী ক্রিকেটারদের যৌন হয়রানি। এরপরে আসলো আরও কিছু প্রসঙ্গ, তার মধ্যে অন্যতম যেটা দেখা দিচ্ছে এখন রাইট নাও, সেটা হচ্ছে বিপিএল অকশনটা হয়ে গেল, নানান নাটকীয়তা, ডেট পেছানো, কোর্ট পর্যন্ত গড়িয়েছে, এবং সেখান থেকে ফিরে এসে অকশনটা হয়ে গেল। একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে গুঞ্জন বেশ জোরালো হয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রাম। এখানে মেন্টর করা হয়েছিল হাবিবুল বাশার সুমনকে। কয়েকদিন আগে হাবিবুল বাশার সুমনকে আমি যখন ফোন করলাম চট্টগ্রামের ব্যাপারে কথা বলার জন্য, তিনি আমাকে ডিরেক্টলি বললেন যে আমি আসলে তাদের সাথে কাজ করছি না। তার পরপরই আসলে আরও একটা মানে গুরুতর গুঞ্জন শোনা যাচ্ছে, এবং সেটা বোধহয় কতদূর গড়িয়েছে কে জানে, যে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি আসলে থাকছে কি না আপকামিং বিপিএলে, সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, এবং ঘোরতর সন্দেহ। আপনার কি অভিমত? আমি এটাকে বিপিএলের গুঞ্জন বলবো না, আমি বলবো যে এটা সমস্যা, শুরুর আগেই সমস্যা। এবং এটাই আমি মনে করি যে বিপিএলের গভর্নিং কাউন্সিলে যারা ছিলেন, একটা দলকে ফ্র্যাঞ্চাইজিকে যখন আপনি কোনো একটা ফ্র্যাঞ্চাইজিকে যখন একটা দল দেবেন আপনি, তখন তার সক্ষমতা বা যোগ্যতা বা দক্ষতা কতখানি রয়েছে সেটাও কিন্তু পরীক্ষার একটা বিষয় ছিল। আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রাম যেভাবে এই শুরুর আগে যে ফেল করেছে, তার অন্যতম কারণটা হলো যে তারা যেরকমভাবে এই টুর্নামেন্টে আপনার পার্টিসিপেট করার জন্য যেভাবে আর্থিকভাবে আপনার সক্ষমতা তাদের প্রয়োজন ছিল, সেই সক্ষমতাটুকু আমি অন্তত ঘাটতি দেখতে পাচ্ছি। কারণ আপনি জানেন যে বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ক্রিকেট বোর্ড বলেছিল যে 10 কোটি টাকা করে একটা জামানত দিতে হবে, সেটা কমিয়ে 5 কোটি টাকা করা হয়েছে। সর্বশেষ সেটা আমরা দেখলাম যে 2 কোটি টাকা করা হয়েছে। সেই 2 কোটি টাকাও কিন্তু আপনি ক্রিকেট চট্টগ্রাম একটা চেক দিয়েছিল, কিন্তু সেই চেকটা এখন পর্যন্ত, আপনি চেকের যে অবস্থা তাতে এই চেকটা এখন পর্যন্ত কিন্তু আপনার ক্যাশ হয়নি, এবং এটা বাউন্স হবে, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের লোকজনই কিন্তু স্বীকার করে নিচ্ছেন। তো 2 কোটি টাকা যদি আপনি দিতে না পারেন একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে জামানতের রূপে ক্রিকেট বোর্ডকে, তাহলে আপনি 4.5 কোটি টাকা দিয়ে কিভাবে ক্রিকেটারদেরকে যে কিনলেন 4.5 কোটি টাকা কিভাবে দিতে পারেন? আমি আশঙ্কা করছি এখন নাইম শেখকে যে তারা 1.10 কোটি টাকা দিয়ে নিয়েছে, নাইম শেখ এখন কবে এই টাকা পাবেন কিনা, নাকি শুধুমাত্র এটা টাকার অঙ্ক হিসাবে থাকবে, মানে আই হ্যাভ ডাউট। সেটাই বলছিলাম যে এই যে রাগঢাক করে এবং রেকর্ড করলো রীতিমতো চট্টগ্রাম, এবং সেই দলটা আসলে পার্টিসিপেট করতে পারবে কিনা সেটা নিয়েই মানে সন্দেহ দেখা দিয়েছে। এরকম একটা অব্যবস্থাপনা আসলে কেন দাঁড়ালো বিপিএল? একটা সময় তো আমরা দেখতাম যে বিপিএলের দল নেওয়ার জন্য সবাই হুড়োহুড়ি কারাকারি করতো।
এই পর্যায়ে আসার মানে আসার কারণটা কি ছোট্ট করে যদি একটু বলেন। একটা বিষয় কারণটা হলো যে মাত্র 5টি দল ছিল এবং একটি দলকে কিন্তু আপনার 6টা দল করার জন্য খুব তাড়াহুড়া করেছিল বিপিএল এর গভর্নিং কাউন্সিল। এই কারণে তারা যখন এই প্রস্তাবটা পেয়েছে সেখানে তারা আমার কাছে মনে হচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজির বিষয় তারা ভালো মতো স্ক্রুটিনি করেনি। এবং আরেকটা বিষয় হলো যে আমরা গত বিপিএলে যেটি শুনেছিলাম যে দেখেছি এখন পর্যন্ত চলছে এটা যে আপনার ওই ম্যাচ ফিক্সিংয়ের জন্য 9 জন ক্রিকেটারকে আপনার এবারের বিপিএলে তারা অংশ নিতে পারেননি। তো ম্যাচ ফিক্সিং যখন হয় বা বুকিরা যখন অংশ নেন কোনো একটা খেলায় বা টুর্নামেন্টে, সেখানে শুধুমাত্র যে আপনি খেলোয়াড়রা জড়িত থাকেন এটা ভাবলে চলবে না, এটার সাথে কিন্তু কর্মকর্তারাও রয়েছেন। সো এই কর্মকর্তাদের কেউ কেউ বর্তমানে আপনার বিপিএল এর সঙ্গেও জড়িত থাকছেন এরকম মানে রিপোর্ট আমরা দেখেছি। সেই বিষয়ে ক্রিকেট বোর্ড কিভাবে দ্রুত এটা ওয়াইপ আউট করবে সেটা তাদের বিষয়। এখন দেখা যাক যে আসলে সেই রাজশাহী আবার চট্টগ্রামে ভর করে কিনা, একটা সংশয় দেখা দিয়েছে। কাসের ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আজকের মতো আপনাকে এখানেই বিদায় দিতে হচ্ছে, পরবর্তীতে আরও আমরা আলোচনা করব। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসিকে।